সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারসাম্যহীন ট্রাম্প থেকে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার দাবি স্পিকার পেলোসির। ফল ভালো হবে না, তিব্বত নিয়ে ভারতকে অযথা মাথা না ঘামানোর হুঁশিয়ারি চীনের। ইরান ইয়েমেনের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে আতঙ্ক। লাদাখে আটক চীনা সেনা কারাগারে, এ নিয়ে চলছে চীনা পিপলস আর্মি ও ভারতীয় বাহিনীর মধ্যে আলোচনা। সিনোভ্যাকের টিকা হালাল ঘোষণা ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের। বাইডেনকে আগাম হুমকি, পরমাণু অস্ত্র আরও সমৃদ্ধ করার ঘোষণা কিমের। অভিষেকে ট্রাম্প আসবে না, ভালোই হয়েছে বললেন জো বাইডেন। ট্রাম্পকে পদত্যাগের আহ্বান রিপাবলিকান সিনেটরের। এবং সবশেষে জানাবো, মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, 6 জনের প্রাণহানি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারসাম্যহীন ট্রাম্প থেকে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার দাবি স্পিকার পেলোসির। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে সমর্থকদের তাণ্ডবের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার আগেই ট্রাম্পের হাত থেকে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার দাবি উঠেছে। এমন সময়ে দাবি উঠেছে যখন পরমাণু বোমা হামলার জন্য তৈরি মার্কিন স্ট্র্যাটেজিক বুমবার তথা বোমারু বিমান ইরানের আকাশসীমার কাছাকাছি চক্কর দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আনন্দবাজার জানায়, ট্রাম্পকে ভারসাম্যহীন আখ্যা দিয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প পরমাণু হামলাও চালাতে পারেন। বিদায়ী প্রেসিডেন্টকে ঠেকাতে আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে পেলোসি। তিনি বলেন, কার্যকালের শেষ পর্যায়ে ভারসাম্যহীন প্রেসিডেন্ট দেশে যাতে সামরিক সংঘাত শুরু না করতে পারেন অথবা পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের লঞ্চ কোড তার হাতে না আসে কিংবা পারমাণবিক হামলা শুরুর নির্দেশ দিতে না পারেন, সে বিষয়ে সমস্ত সতর্কতা নেওয়ার বিষয়ে আলোচনা করেছি। ট্রাম্পকে রুখতে কি সতর্কতামূলক ব্যবস্থা বিবেচনায় রয়েছে সে বিষয়ে জয়েন্ট চিফ চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন পেলোসি। এ নিয়ে ডেমোক্র্যাট নেতাদের ইতিমধ্যেই একটি চিঠি দিয়েছেন তিনি। ওই চিঠিতে পেলোসি জানিয়েছেন, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছায় সরে না গেলে তার বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত তারা। এমনকি বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অভিশংসন প্রক্রিয়া শুরু না করলে সেই প্রক্রিয়া তিনি শুরু করবেন বলেও জানান হাউস স্পিকার। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বুধবার যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে। তারা কয়েক ঘন্টা ভবন কার্যরত দখল করে। শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ে আর পুলিশকে কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে দেখা যায়। কয়েক ঘন্টা ভবন কার্যরত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে। ওই দিনের ঘটনায় এখন পর্যন্ত এক পুলিশ সদস্য সহ 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন ক্যাপিটল পুলিশ প্রধান। ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উস্কানিমূলক বার্তার মাধ্যমে ইন্ধন দেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার কূপে পড়লেও প্রশাসনিকভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফল ভালো হবে না, তিব্বত নিয়ে ভারতকে অযথা মাথা না ঘামানোর হুঁশিয়ারি চীনের। জুনের লাদাখ সংঘর্ষের পর দিন যত গড়িয়েছে ততই অবনতি হয়েছে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের। এদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা ফেরাতে এর আগে একাধিকবার সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক সেরেছে ভারত ও চীন, কিন্তু তারপরেও মেলেনি রফা সূত্র। এমতাবস্থায় তিব্বতের পাশে দাঁড়াতে আমেরিকার নয়া আইনের পরেই ভারতের উপর চাপ তৈরি করতে শুরু করেছে চীন। এমনকি তিব্বত ইস্যু নিয়ে বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে মাথা না ঘামাতে হুঁশিয়ারি দেওয়া হয় চীনা দূতাবাসের তরফে। অন্যথায় ইন্দো চীন সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে মত চীনা দূতাবাসের।
প্রসঙ্গত গত কয়েক মাসে লাদাখ ঘেঁষা আকসাই চীনে যথেষ্ট পরিমাণে বেড়েছে লাল ফৌজের গতিবিধি। এদিকে ওই এলাকাকে বরাবরই বিতর্কিত ভূখণ্ড বলে দাবি করে এসেছে ভারত। এদিকে ভারতের উত্তর ও পূর্বে চীন অধিকৃত তিব্বতের সঙ্গে প্রায় 4500 কিলোমিটার সীমান্ত রয়েছে, যা নিয়েও গত কয়েক মাসে চীনের সঙ্গে একাধিকবার সংঘর্ষ হয়েছে ভারতের দাবি, ওই সীমান্তবর্তী এলাকার একটা বড় অংশ দীর্ঘদিন থেকেই অবৈধভাবে দখল করে রেখেছে চীন। ভারতের এই দাবির সপক্ষে দাঁড়াতে গিয়েছে আমেরিকাও। ফলস্বরূপ আন্তর্জাতিক মহলে তিব্বত ইস্যুতে এখন অনেকটাই কোণঠাসা চীন। এর এ কথা বুঝেই বর্তমানে দিল্লির উপর পাল্টা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে বেইজিং। খোঁচা দিচ্ছে 2003 সালে তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে চীনের তিব্বত চুক্তির কথা। অন্যদিকে 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় লাদাখে ঘেঁষা আকসাই চীন দখল করে নিয়েছিল চীনের লাল ফৌজ। পরবর্তীতে কয়েক দশকে কার্যরত গায়ের জোর খাটিয়ে প্যাংগং লেকের উত্তরে গালওয়ান উপত্যকা, দেপসাং, গুগরা থেকে দৌলতবাগ পর্যন্ত এলাকাকে নিজেদের বলে দাবি করতে থাকে চীন। চলতি বছরেও জানিয়ে সংঘাত অব্যাহত। এমতাবস্থায় চীন অধিকৃত কাশ্মীরেও আগের থেকে অনেক বেশি চীনা সেনার উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলেও একাধিকবার সরব হয়েছে ভারত। উল্লেখ্য, ইতিহাস বলছে 1909 সালে মঞ্চু সম্রাটের বাহিনী তিব্বত আক্রমণ করলে তৎকালীন দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছিলেন। সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। যদিও তারপর থেকে বিশ্ব রাজনীতির ময়দানে একাধিক পাড়াপতন দেখা গেলেও তিব্বতের বড় এলাকা জবরদখল করে রেখেছে চীন। এই চীনা আগ্রাসন থেকে মুক্তি পেতে এর আগে একাধিকবার বিদ্রোহ ঘোষণা করেন তিব্বতীরা। নেতৃত্ব দেন দালাই লামা। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি কেউ। এমনকি লক্ষাধিক অনুগামী সহ ভারতে পালিয়ে আসতে বাধ্য হন চতুর্দশ দালাই লামা। তারপরেই হিমাচল প্রদেশের ধর্মশালায় নির্বাসিত তিব্বতী সরকার গঠনে অনুমতি দেয় ভারত। আর ভারতের এই কাজকেই কঠোর চীন বিরোধী কাজ হিসেবে দেখেন চীনা শাসকরা। তাই তাদের সাব যুক্তি 2003 সালের বাজপেয়ীর তিব্বত চুক্তি মেনে তিব্বত ইস্যুতে ভারতের নাক না গলানোই উচিত, কারণ তা সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। এদিকে অনেকেই বলেন, আদতে তিব্বত যদি আজ স্বাধীন রাষ্ট্র হতো তাহলে এত সমস্যার শুরুই হতো না, কারণ ভারতের সিংহভাগ সীমান্ত তাহলে স্বাধীন তিব্বতের সঙ্গে হতো। তিব্বতের উপর বেইজিং এর দাদাগিরি ঠেকাতে ইতিমধ্যেই মার্কিন সংসদে পাশ হয়েছে টিবেটান পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্ট, যার কড়া সমালোচনা করেছে বেইজিং। কড়া প্রতিক্রিয়া মিলেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে। বর্তমান ভারত চীন সংঘাতের আবহে তিব্বত জল এখন কত দূর গড়ায় সেটাই দেখার বিষয়। ইরান ইয়েমেনের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হাউথিদের বিদ্রোহী গোষ্ঠীর হামলার আশঙ্কায় সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে ইসরায়েল। হামলার শঙ্কা নিয়ে দেশটির ইলহাদ শহর জুড়ে আয়রন ড্রোমের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ইরানি কমান্ডার কাসেম সুলাইমানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যার বদলা নিতে ইসরায়েলে যে কোনো ধরনের নাশকতা চালাতে পারে গোষ্ঠীটি। তবে তেহরানের অভিযোগ, হামলার সঙ্গে তেল আবিব জড়িত রয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলবারম্যান সৌদির এক গণমাধ্যমকে গত মাসে জানান, গোয়েন্দা বিভাগের তথ্য মতে ইরান ইরাক ইয়েমেনের উন্নত প্রযুক্তির ড্রোন এবং আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করছে। তাদের লক্ষ্য ইসরায়েলে আঘাত হানা। সম্প্রতি ইরান বৃহত্তর পরিসরে সামরিক ড্রোন প্রদর্শন করেছে। এ যাবৎকালে দেশটিতে সবচেয়ে বড় ড্রোন প্রদর্শনীর আয়োজন ছিল। ইরান সম্প্রতি নানা কারণে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে। এমন ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলে হামলা আশঙ্কা করছে তেল আবিব। ফলে সীমান্ত এলাকায় ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লাদাখে আটক চীনা সেনা কারাগারে। লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল LOC পার হয়ে ভারতের দিকে প্রবেশ করেছে এক চীনা সেনা। এরপরই তাকে আটক করেছে সেখানে মোতায়েনরত ভারতীয় সেনা। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আটকের পর তাকে ভারতীয় সেনারা জেলে ভরেছে। এ নিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় বাহিনীর সঙ্গে আলোচনা করছে বলে খবরে বলা হয়েছে। ভারতীয় এক কর্মকর্তা বলেছেন, 8 জানুয়ারি এক চীনা সেনা লাদাখে ভারতের দিকে প্রবেশ করেছে। তাকে আটক করে জেলে নেয় ভারতীয় সেনারা। লাদাখ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে চীনের চরম উত্তেজনা চলছে। গত বছরের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের সংঘর্ষে কমপক্ষে 20 ভারতীয় সেনা নিহত হয় বলে ভারতের পক্ষ থেকে বলা হয়।
ওই সংঘর্ষে চীনের সেনা নিহত হলেও দেশটি এ নিয়ে কোনো তথ্য জানায়নি। এই ঘটনার পর থেকে ভারত বহু চীনা অ্যাপ নিষিদ্ধ করে, সেই সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে। এসব নিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সিনোভ্যাকের টিকা হালাল ঘোষণা ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের। করোনার টিকায় শূকরের জিলেটিন ব্যবহারের ফলে হালাল হারাম প্রশ্নে ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতাদের সায় পেয়েছে চীনা কোম্পানি সিনোভ্যাকের উৎপাদিত করোনা ভাইরাসের টিকা। ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল শুক্রবার এই টিকা হালাল বা ইসলামের দৃষ্টিতে বৈধ বলে ঘোষণা দিয়েছে। কাউন্সিলের ফতুয়া কমিশনের সদস্য আসরুরুন নিয়ামসুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভ্যাক নামের এই টিকা পবিত্র ও হালাল। এখন ইন্দোনেশিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই টিকাটি ব্যবহার করতে পারবে সরকার। বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এরই মধ্যে 30 লাখ ডোজ করোনার টিকা পেয়েছে। ইন্দোনেশিয়াতে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে ইতিমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা 8 লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে 23,000-এর বেশি মানুষের। এই পরিস্থিতিতে 15 মাসের মধ্যে 18,15,00,000 প্রাপ্তবয়স্ক মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া সরকার। তারা যত দ্রুত সম্ভব টিকা দেওয়া শুরু করতে চাইলেও এই টিকা হালাল না হারাম সেই প্রশ্নের জবাব বড় বিষয় হয়ে দাঁড়ায় দেশটিতে। সে কারণে সিনোভ্যাকের কাছে টিকা সংক্রান্ত তথ্য চায় ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল। পরে তাদের দেওয়া তথ্য পর্যালোচনা করেই টিকাটাকে হালাল বললেন ধর্মীয় নেতারা। বাইডেনকে আগাম হুমকি। উত্তর কোরিয়ার ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। এবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে অংশ নিয়ে হুমকার দিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি পরমাণু অস্ত্রাগার ও এর মজুত আরও বিশালভাবে সমৃদ্ধ করার ঘোষণা দিয়ে বলেন, এরই মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনের পরিকল্পনা অনেকটাই সম্পন্ন হয়েছে। কিম এও দাবি করেন, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না, যদি না কোনো বৈরী শক্তি প্রথমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এটি ব্যবহার করে। জানা গেছে, কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার ও সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারে জানিয়েছেন। কিমের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উপর চাপ প্রয়োগের চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, কিমের এই ঘোষণা আসন্ন বাইডেন সরকারকে আগাম হুমকির শামিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের মাত্র 11 দিন আগে এমন মন্তব্য করলেন কিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার সঙ্গে কথার যুদ্ধে জড়িয়েছিলেন কিম। পরে অবশ্য তাদের মধ্যে সুসম্পর্কও গড়ে উঠেছিল। এখন দেখার বিষয়, কিম ও বাইডেনের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে নাকি দুজনই আবার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প আসবে না, ভালোই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল হলেও এতে যার পরনাই খুশি হয়েছেন হবু প্রেসিডেন্ট। বাইডেন বলেছেন, ট্রাম্প অনুষ্ঠানে আসবে না, সেটাই বরং ভালো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের অংশগ্রহণকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে দেখা হয়। তবে গত শুক্রবার ট্রাম্প এক টুইটে ঘোষণা দেন তিনি বাইডেনের অভিষেকে যাবেন না। এই ধরনের ঘটনা সবশেষ দেখা গিয়েছিল 1869 সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন তার উত্তরসূরির অভিষেকে অংশ নেননি। ট্রাম্প অনুষ্ঠানে না যাওয়ার এই ঘোষণায় বেশ খুশি বাইডেন। তিনি বলেছেন, এই একটা বিষয়ই ট্রাম্পের সঙ্গে আমি একমত হতে পারছি। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আগামী 20 তারিখের ওই অনুষ্ঠানে সসম্মানে আমন্ত্রণ জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্টকে আসার জন্য স্বাগতম, তাকে পেলে আমি নিজেকে সম্মানিত বোধ করব। ডোনাল্ড ট্রাম্পকে আবারও অভিশংসনের মুখে ফেলার খবরের বিষয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, ট্রাম্প তার সম্পর্কে আমার খারাপ ধারণাকেও ছাড়িয়ে গেছেন। তিনি দেশের জন্য লজ্জা, গোটা বিশ্বের জন্য লজ্জা। তিনি অফিসে থাকার উপযুক্ত নন। ক্যাপিটাল ভবনে হামলা চালানো ট্রাম্পের উগ্র সমর্থকদের সঙ্গে কি করা হবে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, তাদের সঙ্গে এমন আচরণ করতে হবে যেন তারা একদল দুষ্কৃত, বিদ্রোহী, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মাত্র। তারা সন্ত্রাসী, অভ্যন্তরীণ সন্ত্রাসী। বাইডেনের অভিষেকের আর মাত্র 11 দিন বাকি থাকলেও এখনও ভবিষ্যৎ মন্ত্রিসভার কোনো সদস্যের সিনেট থেকে অনুমোদন মেলেনি। তাই যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্পকে পদত্যাগের আহ্বান রিপাবলিকান সিনেটরের। যুক্তরাষ্ট্রের সিনেটর লিসা মার্কোভিস্কি শুক্রবার প্রথম রিপাবলিকান চেম্বার সদস্য হিসেবে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জাতির যথেষ্ট ক্ষতি করেছেন। আল আসকার এই নারী আইন প্রণেতা একজন রিপাবলিকান হিসাবে তার ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে দাঙ্গাবাজদের ঢুকে পড়ার উস্কানি দেওয়ার অভিযোগ সত্ত্বেও যদি তার দল ট্রাম্পের প্রতি অনুগত থাকে তাহলে ভালোর জন্য তিনি তার পক্ষ ত্যাগ করতে পারেন। এক হরেজ ডেইলি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি তার পদত্যাগ চাই, আমি চাই তিনি সরে যান। তিনি জাতির যথেষ্ট ক্ষতি করেছেন। চলমান কোভিড-19 তিনি গুরুত্ব দিচ্ছেন না। তিনি হয় গলফ খেলছেন অথবা ওভাল অফিসে বসে ফুঁসছেন এবং তার অনুগত ও বিশ্বস্ত প্রত্যেক ব্যক্তিকে ছুঁড়ে ফেলছেন। লিসা বলেন, তিনি কেবল নিজের অহংকারের জন্য সেখানে থাকতে চান। তার বেরিয়ে যাওয়া উচিত। তার ভালো কাজ করা দরকার, তবে আমি মনে করি না যে তিনি ভালো কিছু করতে সক্ষম। 63 বছর বয়সী মার্কোভিস্কি সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রিট কাভানৌগের স্থায়ীকরণের বিরুদ্ধে ভেটো দেওয়া সহ বিভিন্ন বিষয়ে তার পার্টি এবং ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, 6 জনের প্রাণহানি। মালয়েশিয়ার পূর্ব উপকূলের রাজ্যগুলোতে ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। পাশাপাশি প্রায় 50,000 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। দেশটির বাসিন্দারা এই বন্যাকে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। দেশটির কর্তৃপক্ষ বলেছেন, শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলের 47,000 লোকের বাড়ি ছাড়তে হয়েছে। এছাড়া বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। ট্যাং কন ল্যাং নামে 59 বছর বয়সী এক কোম্পানির কর্মী কাঁদতে কাঁদতে বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি সর্বশান্ত, আমার ছাদ পর্যন্ত পানি উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাহাং রাজ্য। এই রাজ্যের প্রায় 27,000 লোককে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, উদ্ধার অভিযান তৎপরতা বাড়ানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।